পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, পরের কাঁধে ভর করেছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, নিজেদের স্বার্থ রক্ষা করে ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়, তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। গ্যাসের জন্য হাহাকার নিয়ে অবশেষে মুখ খুললেন জ্বালানি প্রতিমন্ত্রী। বললেন, বন্যার কারণে সঞ্চালন লাইনে সমস্যা, 15 জুলাইয়ের পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। এবং বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। 2021 সালে মিথ্যা ঘোষণায় আনা ব্রাহ্মা গরু কাস্টমস জব্দ করলেও আবারও ফিরে আসে ইমরানের হাতে, অবশেষে মোহাম্মদপুর থেকে উদ্ধার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন অন্তত 12 জন। এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে সমাবেশে বিএনপি নেতারা সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে যে দোষারোপ করা হচ্ছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা কখনোই জেলা আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার কোনো বিষয় না। জেলা আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসকে বিশ্বাস করে না। বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিন যশোরে সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। আজকে পুরো রাজনীতি বাংলাদেশ মাফিয়াদের হাতে। এই মাফিয়াদের কারা সৃষ্টি করলো? সাধারণ জানেন এবং প্রশাসনের মধ্যে মাফিয়া। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা বলেন, বিএনপি 71-এ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে নতুন করে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভারের হেমায়েতপুরে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে দাবি করে সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, 71-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আমার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এই বিএনপি জামাত এরা নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচনে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। তারা চাচ্ছে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায়। নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে। আন্দোলন কবে হবে? ঈদের পরে না বর্ষার পরে? আন্দোলন মরা গাঙ্গে জোয়ার আর আসে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন আন্দোলনে সফল না হওয়ায় আতঙ্কে নেতাকর্মীরা। রাজনীতিতে বিএনপিকে বেপরোয়া চালক হিসেবেও মন্তব্য করেন তিনি। শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। তারেক আতঙ্ক, কখন কার গদি খেয়ে ফেলে। আলোচনা সভায় ক্ষমতাসীন দলের নেতারা বলেন, বেগম জিয়ার মুক্তি চায় না বলেই বিএনপি আদালত অবমাননা করে। আমরা বুঝে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।
ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে সমালোচকরা ভাঙার রেকর্ড বাজাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ বিক্রি করে গেছে অতীতের সরকারগুলো। বুধবার রাতে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রি চুক্তিও করে আসে। আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত রেল নিয়ে যাবে। স্পিকার, আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। আমরা 2001-এ আসতে পারিনি, পারলাম না এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেখা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া করেছে, এরশাদ সাহেব করেছে, জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। এবার প্লাবনের খবর। রক্ষা করার বাঁধই এখন ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ। বছর বছর মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, আর মেরামতের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। স্থায়ী বাঁধ নির্মাণে প্রতিবারই আশ্বাস দিয়ে উধাও হন জনপ্রতিনিধিরা। নির্বিকার পানি উন্নয়ন বোর্ডও। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত আতিয়া সজলের রিপোর্টে। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া, এই 3 নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। পানি সত্যছে না, হানি উপরে উড়ি দুর্গিরাতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে, রান্না বান্না ব্যাগ সব বন্ধ। বছর জুড়ে যদি এই 3টি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে, ওই যা গভীর করে তখন বাঁধ ভাঙ্গি যায়। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়। এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়িতে চলমান গ্যাস সংকট নিয়ে অবশেষে মুখ খুললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে জানিয়ে তিনি বলেন, 15 জুলাইয়ের পর কমে আসবে গ্যাস সংকট। তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো, যেখানে মিলছে কিছুটা গ্যাসের প্রেসার, সেখানেই বাড়ছে গাড়ির চাপ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে নাভিশ্বাস অবস্থা পরিবহন সংশ্লিষ্টদের। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও পুরো সিলিন্ডার ভরে নিতে পারছেন না গ্যাস। চাহিদা পূরণে ছুটে বেড়াতে হচ্ছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে। এছাড়া বাসা বাড়িতেও কমেছে গ্যাসের চাপ, কিছু জায়গায় মেলে না সারাদিনেও। মাসখানেক ধরে যখন এমন হয়রানিতে নাজেহাল সাধারণ মানুষ, তখন গ্যাস সরবরাহের সংকট সমাধানের আশ্বাস দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমুদ্র অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এসে প্রতিমন্ত্রী জানান, আগামী 15 জুলাইয়ের পর থেকেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। আমরা আশাবাদী যে এই মাসের 15 তারিখের পর থেকে গ্যাসের স্বাভাবিক হবে। তো
তবে এই যে শর্টেজটা আমরা ম্যানেজ করার চেষ্টা করি। আমাদের গ্যাস দিয়ে পাওয়ার প্ল্যান্ট চালাতে হচ্ছে, বাসা বাড়িতে গ্যাস দিতে হচ্ছে, আমাদের এই গ্যাস দিয়ে সিএনজি চালানো হচ্ছে, ইন্ডাস্ট্রিতে গ্যাস দিতে হচ্ছে, সব জায়গাতে আমরা ম্যানেজ করতে হচ্ছে। এই যে গত ঝড়ের কারণে একটি এফএসআর ক্ষতিগ্রস্ত হওয়াতে এটাকে মেরামতের জন্য সিঙ্গাপুরে নিয়ে নেওয়া, এটা আস্তে আস্তে 15-16 তারিখ লাগবে। এর আগে সম্মেলনে ব্লু ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস অনুসন্ধানে সমুদ্রে শেষ হয়েছে মাল্টি ক্লায়েন্ট জরিপ। We have already started and we have finished our multi-client surveys, mostly in the deep seas and the shallow seas areas. And after getting this multi-client surveys, we have already asked for bidding for going for offshore and shallow sea exploration of the gas and oil. The closing of this explorations bidding will be on September. এদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। To harness the potential of blue economy. কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর খামারে ব্রাহ্মা প্রজাতির 6টি গরুর সন্ধান পেয়েছে দুদক, যেগুলো জালিয়াতির মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। গরুগুলো মোহাম্মদপুর থেকে জব্দ করা হয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সাদিক অ্যাগ্রোর খামারটিতে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক পেল ব্রাহ্মা প্রজাতির 6 গরুর সন্ধান, যেগুলো সম্প্রতি কোরবানি ঈদের সময় দাম হাঁকা হয়েছিল প্রায় 6 কোটি টাকা। 2021 সালে মিথ্যা ঘোষণা দিয়ে 18টি ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করেছিল সাদিক এগ্রো, যেগুলো জব্দ করেছিল কাস্টমস। লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে। সেখান থেকে চলতি বছরের শুরুতে মাংস বিক্রির কথা বলে সাজানো নিলামে তোলা হয় গরুগুলো, যেগুলো নিলামে পায় বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশন, যার প্রধান আবার সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। ঘুরে ফিরে আবার হাতে পায় সাদিক এগ্রোই। কথা ছিল বিক্রি করার, কিন্তু সাদিক এগ্রো অন্য সাধারণ গরু জবাই করে প্রচার করে ব্রাহ্মা জাতের এই গরুগুলোই জবাই করা হয়েছে। কিভাবে হলো এ জালিয়াতি জানতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং সাভারের বলিয়াপুরে সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। সেখানে 60টি ছোট মাঝারি গরুর সন্ধান পান তারা। একই দিন কামরাঙ্গীরচরে অন্য একটি খামারে দুদক খুঁজে পায় সাদিক এগ্রোর কোটি টাকা মূল্যের ব্রাহ্মা প্রজাতির একটি গরুর সন্ধান, যা মঙ্গলবার রাতেই সরিয়ে ফেলে সাদিক এগ্রো। বুধবার ওই গরুটির অনুসন্ধান করতে করতেই মিলে যায় এ 6টি গরুর খোঁজ। আমেরিকা থেকে যে সকল গরুর মানে ব্রাহ্মা প্রজাতির গরুর যে একটা ইউনিক নাম্বার খোদাই করে প্রতিটা গরুর গায়ে লেখা আছে, ওই নাম্বার আর আজকে যেগুলো গরু আমরা পেয়েছি সাদিক এগ্রোতে, এই 6টা ষাঁড় এই নাম্বারে হুবহু মিল রয়েছে। এগুলো 3 মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পাইছি। যে গরু যেহেতু মানে লাইভ আছে, একটু অনিয়মের তথ্য তো পাওয়া যাচ্ছে। এগুলো জবাই করার কথা ছিল, সেহেতু সে যেহেতু করে নাই, সুতরাং এটা উদ্ধার হয়েছে, আমরা খুশি। দুদক অনুসন্ধান শুরুর পর গরুগুলো সরিয়ে রাখা হয়েছিল দেশের বিভিন্ন খামারে, যা মঙ্গলবার আবার আনা হয় মোহাম্মদপুরের খামারটিতে। ধরা পড়ে দুদকের জালে। আজ ও গত কদিনের ঘটনা বিশ্লেষণে অনেকেই বলছেন আর হয়তো শেষ রক্ষা হলো না সাদিক এগ্রোর। দুর্নীতি ও জালিয়াতির সাথে তাদের জড়িত থাকার বড় প্রমাণ এখন দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এ জালিয়াতির সাথে আর যারা জড়িত তারা সহ সাদিক এগ্রোর কপালে এখন কি আছে, দুদক কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তাই এখন দেখার বিষয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বেনজির আহমেদকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দুদক। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশে যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন
অনিশ্চিত। এ সময়ের আলোচিত মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা, যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। দুদক বলছে, বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধ লব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করেছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার কমিশনের। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী বলছেন, সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সবকিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। লাপাত্তা হয়ে যাওয়া পুলিশের সাবেক প্রধান বেনজির ও তার পরিবারকে দুদকে হাজির করাতে ব্যর্থ হওয়ার পর সম্পদের হিসেব চেয়ে মঙ্গলবার নোটিশ দিয়েছে দুদক। বিষয়টিকে অনেকেই সময় ক্ষেপণের প্রক্রিয়া বলে মনে করছেন, যদিও দুদক আইনজীবী বলছেন, আইনের সব প্রক্রিয়া মেনেই বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের দুর্নীতির অনুসন্ধান এগিয়ে চলেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজউক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চেয়ে দুদকে চিঠি দিয়েছেন এক আইনজীবী। রাজউকের সাবেক অথরাইজড অফিসার ও বর্তমান পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মঙ্গলবার মামলাটি দায়ের করেন। দুদকের তলবে দাখিল করা মোবারক হোসেনের স্ত্রী শাহানা পারভিনের সম্পদ বিবরণীর সাথে যা অসঙ্গতিপূর্ণ। এছাড়া মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতেও 41,46,000 টাকার অসামঞ্জস্যপূর্ণ সম্পদেরও তথ্য পায় দুদক। এদিকে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হোসেনের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। রিসোর্ট করতে 120 বিঘা জমি, 30 বিঘা জমির উপর বাড়ি, 36 বিঘার উপর গরুর খামার, হাট, ঢাকায় 2টি দামি ফ্ল্যাট ও 4টি বিলাসবহুল গাড়ি থাকার উল্লেখ আছে। যে আপনাদের যে অনুসন্ধান সেটা আমাদেরকে জানাবেন। এখন তারা যদি আমাদেরকে না জানায় তাহলে আমরা আইনগত প্রসিডিউরের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাবো এবং তাতেও যদি তারা কোনো কর্ণপাত না করে তাহলে আমরা হাইকোর্টের নজরে আনতে বাধ্য হব। সাবেক আইজিপি বেনজিরের গোপালগঞ্জের জমি কিনতেও সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে ডিআইজি জামিলের বিরুদ্ধে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সমাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, আইনি অধিকার থেকে বঞ্চিত করতে পেছনের দরজা দিয়ে হাঁটছে বাদীপক্ষ। 40 বছরের এই আদালতের উকালতির জীবনে কোথাও তা দেখি নাই। খেই হারিয়ে ফেলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা মানেই দুপক্ষের আইনজীবীর কথার লড়াই। বুধবার ইউনূসের একটি মামলার রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ইউনূসের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এ রায় হাতে না পাওয়ায় চড়েছেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। তার অভিযোগ, সরকার ইউনূসের মামলা নিয়ে পেছনের দরজা দিয়ে খেলছে। দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। যদিও রায়ের কপি পেয়েছে বাদীপক্ষ। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইনজীবী বলছেন, ইউনূসের আইনজীবী যত কথাই বলুক কোনো ছাড় নয়। হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানেই ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার শ্রমিক ঠকানোর মামলায় খালাস চেয়ে করা অধ্যাপক ইউনূস সহ 4 আসামির আপিল শুনানির দিন ধার্য রয়েছে। আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সরকার বিরোধী সংলাপে একই মঞ্চে ১৯ রাজনৈতিক দল। ইসলামী আন্দোলনের ডাকে এই সংলাপে অংশ নিয়ে ভারতের সঙ্গে সরকারের রেল ট্রানজিট চুক্তির কড়া সমালোচনা করেন দলগুলোর নেতারা। যুগপথের শরিক না হলেও দলটির ডাকে সাড়া দেয় বিএনপিও। ঘোষণা দেয় সরকার বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া দুই দেশের সমঝোতা চুক্তিকে দেশবিরোধী বলে দাবি করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এবার এই সংকট নিরসনে জাতীয় সংলাপের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংলাপে অংশ নেয় সরকার পতনের আন্দোলনে মাঠে থাকা বিএনপি, ডান বাম ইসলামিক দলসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ভারতের সাথে হওয়া রেলপথ ট্রানজিট চুক্তির কড়া সমালোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বাড়িয়ে ফেললাম। এই দেশকে বিক্রি করার চক্রান্ত করবে। বাংলাদেশের উপর থেকে ভারতের বুকে ট্রেন যেতে পারবে না। এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দল না হলেও সরকার বিরোধী আন্দোলনের ডাকে ইসলামী আন্দোলনের সাথে এই প্রথম একই মঞ্চে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভারতের সাথে এমন চুক্তিতে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব। যদিও বিএনপির এই শীর্ষ নেতা একে ট্রানজিট নয় উল্লেখ করেন করিডোর হিসেবে। যার কাছে ভালো হয় আমরা তার সঙ্গে আমরা চুক্তি করব। আবার পরে বলেছেন যে ইন্ডিয়ার সঙ্গে হলে তো কোনো কথাই নাই। এখন খোদা না করুন যদি কখনো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়, সেখানে জাতীয় স্বার্থ আমরা কি দেখলাম? সংলাপের ডাক দেয় ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম ভারতকে রেল ট্রানজিট দেয়াকে সরকারের ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারতের অবদানের প্রতিদান উল্লেখ করেন। এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই, এটাই বাস্তবতা। তা সেই হিসাবে আমি সকলকে বলবো যে আমরা পরবর্তীতে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা সামনে কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ একটি জাতীয় কৌতুক ছাড়া কিছুই না। আমাদের সাথে ভারতের অনেক বিষয়ে সামাজিক কন্ট্রাডিকশন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার বেইজিং সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা সবথেকে বেশি, আর তাই এ বিষয়ে এবার প্রধানমন্ত্রীর চীন সফরে বিশদ আলোচনা হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফিউচার অব বাংলাদেশ চায়না রিলেশনস শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। মানবিক সুবিধা হিসেবে চীনের কাছে বাংলাদেশ $5 বিলিয়ন অনুদান চাইবে বলেও জানান তিনি। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানাচ্ছিল দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীন। জুনে দুইবার ভারত সফর করেছেন সরকার প্রধান। চীনের দীর্ঘদিনের আগ্রহ তিস্তা প্রকল্প নিয়ে এসেছে ভারতের নতুন প্রস্তাব। 8 জুলাই এবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফর দুই দেশের সম্পর্কে গেম চেঞ্জার হতে পারে বলে আলোচনা চলছে কূটনৈতিক মহলে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফিউচার অব বাংলাদেশ চায়না রিলেশনস শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ। বৈঠকে বক্তারা চীনে রফতানি পণ্যের উপর এফডিআই বাড়ানো, নিরবিচ্ছিন্ন বাজারে প্রবেশের জন্য বাণিজ্যিক চুক্তি, রফতানি পণ্যে বৈচিত্র্য আনার উপর জোর দেন। একই সঙ্গে ভারত বাংলাদেশের তিস্তা চুক্তি নিয়েও কথা বলেন বক্তারা। down to West Bengal, and I've always pointed out that Mamata Banerjee's contention has merit. আপনি নিজের দেশে যদি ব্যবসার পরিবেশটা ঠিক করতে না পারেন, কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা সবচেয়ে বেশি, আর তাই প্রধানমন্ত্রীর চীন সফরে এ বিষয়ে বিশদ আলোচনা হবে বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মিয়ানমার সলিউশনে চাইনিজ ইনভলভমেন্ট বেশ কয়েকজন বলেছেন এবং আমরাও ইয়েস উই ডু এগ্রি
আমরা অবশ্যই মনে করি চায়নাকে আরো স্ট্রং রোল প্লে করা উচিত। রোহিঙ্গা সমস্যা সমাধান হলে রাখাইন অঞ্চল দিয়ে রেল যোগাযোগ থাইল্যান্ড পর্যন্ত নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। একদিকে প্রবাসী আয়ে ভর করে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কেনা কমিয়ে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। হিসেব বলছে বছর ব্যবধানে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকে ডলার সহ বৈদেশিক মুদ্রা বিক্রি কমেছে ৭৯ কোটি ডলার। সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ১৭ লাখ ডলার, আর গেল অর্থ বছরে দেশের রিজার্ভে যোগ হয়েছে ২,৩৯১ কোটি ডলার প্রবাসী আয়। একই সঙ্গে গেল মাসের শেষ দিকেই আইএমএফ-এর দেয়া ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা থেকেও বড় অঙ্কের ডলার যোগ হয়েছে রিজার্ভে। এতে জুন শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬.৮১ বিলিয়ন ডলার, যা চলতি বছরের একক কোনো মাসের হিসেবে সর্বোচ্চ। যদিও ২ জুলাই এই বৈদেশিক মুদ্রার মজুদ আরও খানিকটা বেড়ে দাঁড়ায় ২৬.৮৮ বিলিয়নে। অর্থবছর শেষে ডলারের অবস্থানের চাঙ্গাভাবে নতুন অর্থবছর শুরু হলেও পরিসংখ্যান বলছে বিদায়ী অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২.৭৯ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যা এক বছর আগের তুলনায় ৭৯ কোটি ডলার কম। বুধবার কেন্দ্রীয় ব্যাংক জানায় রেমিটেন্স বাড়ায় চাপ কমেছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। গত বছর কিন্তু ১৩-র উপরে ছিল। ব্যাংকগুলোর নিজস্ব সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে, বিক্রিটা আস্তে আস্তে কমে আসছে, আগামীতে আরো কমবে। ডলার সংকট কাটিয়ে ওঠায় বাণিজ্যিক ব্যাংকগুলোই এখন ডলার বিক্রি করছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বিক্রি এখন বন্ধ, কারণ ব্যাংকগুলোর কাছে তো এখন রেমিটেন্সের অনেক টাকা এসেছে। এখন বরং ব্যাংকগুলো উল্টা আমাদের কাছে বিক্রি করে। বিনিময় মূল্য বৃদ্ধি, প্রণোদনা দেয়া ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের পাঠানো বৈদেশিক অর্থের পরিমাণ বাড়ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কল ড্রপ ইস্যুতে গ্রামীণ ফোনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও কেন কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না তা জানাতে শীর্ষ অপারেটিভ কিটটিকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। পর্যালোচনা চলছে টেলিটক, রবি ও বাংলালিংকের সেবার মান নিয়েও। মোবাইলে কথা বলতে গিয়ে হঠাৎ কেটে যাচ্ছে কল, ঠিকমতো শোনা যায় না কথা। গ্রাহকদের এমন অসন্তোষের মুখে কল ড্রপ নিয়ে জরিপ চালায় বিটিআরসি। এতে ৮ বিভাগীয় শহরে গ্রামীণ ফোনের ২১,০০০-এর বেশি সাইটের প্রায় ৬৪৪ কোটি কল কাউন্ট করা হয়, যার মধ্যে কল ড্রপ হয়েছে ১.৫ কোটির বেশি, অর্থাৎ ০.২৪%, যেখানে বিটিআরসির বেঁধে দেওয়া কল ড্রপ হার ০.৫%। তবে ঢাকায় জিপির কল ড্রপ হার বেশি পাওয়া গেছে। রাজধানীতে 2G সেবায় কল ড্রপের হার ১.৩৫%, 4Gতে পাওয়া গেছে 0.88%। এরই প্রেক্ষিতে গত ৩০ জুনের বৈঠকে জিপি সহ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর ৩ দিন পর বুধবার সাংবাদিকদের সামনে হালনাগাদ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। জানান, প্রয়োজনীয় তরঙ্গ থাকার পরও মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সেবা না দেওয়ার প্রমাণ মিলেছে। এজন্য প্রথমেই গ্রামীণ ফোনকে শোকজ করা হয়েছে। আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণ ফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাপ পাবে এইবারের মতো, আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো ১ কোটি থেকে ৩০০ কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। এ সময় ডাক বিভাগের কর্মীদের ৫৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুদকের পাশাপাশি মন্ত্রণালয়ও তদন্ত করছে বলে জানান প্রতিমন্ত্রী। অভিযুক্তদের চাকরিচ্যুত করার ঘোষণাও দেন তিনি। বিভাগীয় তদন্ত শেষে যাদের ব্যাপারে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে প্রথমে চাকরিচ্যুতর ব্যবস্থা করা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা। এ সময় টেলিটক, বিটিসিএল, টেসিস ও ডাক বিভাগকে লোকসানের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে ২১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ১,০০০ গুণ বেশি বেতন আদায় করে অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে বলে ক্ষোভ ঝাড়লেন খোদ শিক্ষামন্ত্রী। ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। যানজট থেকে মুক্তির জন্য উত্তর সিটির প্রতিটি স্কুলকে দ্রুত নিজস্ব পরিবহন সার্ভিস চালুর পরামর্শ দেন উত্তরের মেয়র।
শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার হলেও বর্তমান বাস্তবতায় এটি যেন দিনে দিনে দূর আকাশের চাঁদে পরিণত হয়েছে। অভিযোগটি অভিজাত নামধারী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য, কারণ উচ্চহারের বেতন ও টিউশন ফি। বিদেশি সিলেবাসে বাংলাদেশে পড়ালেখা করানো হলেও এসব স্কুলের ফি আদায় করা হয় ডলারে, যার বড় অংশই চলে যায় বিদেশে। তথ্য বলছে প্রতিষ্ঠান ভেদে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি নেওয়া হয় $3,260 থেকে $37,300 পর্যন্ত। অর্থাৎ একজন শিক্ষার্থীকে টিউশন ফি বাবদ বছরে খরচ করতে হয় $3,30,000 টাকা থেকে $41 লাখ টাকার বেশি, যেখানে রাজধানীর বাংলা মিডিয়াম স্কুলগুলোতে মাসিক 1,000 থেকে 4,000 টাকা ফি দিয়ে পড়াশোনা করা যায়। দিনের পর দিন শিক্ষার এমন বাণিজ্যিকীকরণে এবার ক্ষোভ ঝাড়লেন খোদ শিক্ষামন্ত্রী। এই বিদ্যালয় যদি ন্যূনতম ফিস নিয়ে একটা চমৎকার শিক্ষার পরিবেশ করতে পারে, 1000 গুণ বেশি ফিস নিয়ে অনেক ইংরেজি মাধ্যম স্কুল এখানে আছেন, তারা কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছেন না? এর আগে বুধবার সকালে স্কুল কেন্দ্রিক যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন জায়গায় স্কুল করেছেন, আবাসিক এলাকাতে। আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। চলমান ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে প্রশ্ন করলে এতে নেতিবাচক কিছু দেখতে নারাজ শিক্ষামন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। জনমত সমীক্ষা অনুযায়ী 14 বছর পর ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি, তবে ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে কনজারভেটিভ পার্টিও। দেশটিতে এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনে লড়ছেন। জয়ের বিষয়ে আশাবাদী তারা। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। ভোটারদের মন জয় করতে ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার একটি খামার যান তিনি, চড়েন ট্রাক্টরও। পরে ভোটারদের কাছে ভোট চান। অন্যদিকে লেবার নেতা কেয়ার স্টারমারকে দেখা যায় একটি কফি শপে। নিজ থেকেই ক্রেতাদের কাছে কফি সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে ধস দেখা যাবে কনজারভেটিভ দলে। যদিও ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঋষি সুনাক। বিপরীত চিত্র লেবার দলে। নেতা কেয়ার স্টারমারকে বেশ প্রফুল্ল দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও লেবারের দিকেই থাকছে। যদিও বাংলাদেশিদের নিয়ে স্টারমারের বেফাস মন্তব্যে এখনো সমালোচনায় মুখর পুরো কমিউনিটি। টপ 10টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের নাম নাই, সেই হিসাবে বাংলাদেশিদেরকে তুলে একবার রেফারেন্স হিসাবে ইউজ করা এটা অত্যন্ত অযৌক্তিক, আনএথিক্যাল এবং এটা মিসলিডিং। কনজারভেটিভ পার্টির পরপর 3 প্রধানমন্ত্রীর নানা ব্যর্থতার প্রেক্ষাপটে লেবার দলকে উপরে টেনে তুলেছেন স্টারমার। ভোটারদেরকে বারবার সেই ব্যর্থতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তবে লেবার ক্ষমতায় গেলে আশানুরূপ পরিবর্তন নাও হতে পারে বলে মনে করছেন অনেকে। এবারের ব্রিটিশ নির্বাচনে নিজ আসনও হারার ঝুঁকি আছে ঋষি সুনাকের। জরিপের পূর্বাভাস যদি সত্যি হয়, তবে ব্রিটেনে 14 বছরের কনজারভেটিভ দলের শাসনাবসান হতে যাচ্ছে। একই সাথে লেবার দলের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে সৃষ্টি হবে নতুন অধ্যায়ের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতে বাড়ছে বাংলাদেশি রান্নার কদর। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক খাবার নিয়ে নামকরা সব ভারতীয় রেস্তোরাঁ রীতিমতো ব্যবসা শুরু করেছে। আয়োজন করছে বাংলাদেশি রান্নার উৎসব। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটিতে বাঙালি এবং অবাঙালি মানুষের বসবাস। গত কয়েক বছর ধরে সিটি অফ জয়ে বেড়েছে প্রতিবেশী বাংলাদেশের খাবারের প্রতি আগ্রহ। মাছে ভাতে বাঙালির এমন প্রবাদকে পুঁজি করে এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরামিষ জাতীয় হরেক রকম বাংলাদেশি খাবারের প্রতি ঝোঁকও। এবার বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে অভিনব এক খাদ্য মেলার। হরেক স্বাদের খাবারকে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে ব্র্যান্ডিং করার প্রয়াসকে অনেককেই দেখছেন ইতিবাচক হিসেবে।
বেসরকারিভাবে উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও খাদ্য মেলার আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। এতে বাংলাদেশি খাবার সম্পর্কে ভারতের স্থানীয় সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হবে বলে মত তাদের। এর মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ পাবেন পদ্মাপাড়ের বৈচিত্র্যময় রান্না চেখে দেখারও। ফরিদপুরের কাঁচকি মাছের বড়া অসাধারণ। আর এরকমভাবেই হরেক রকম 4 বিভাগের খাবার নিয়ে শুরু হতে যাচ্ছে কলকাতায় ব্যতিক্রমধর্মী বাংলাদেশি খাবারের খাদ্য উৎসব। আর তাতে সামিল হবেন কলকাতার ভোজনপ্রিয় বাঙালি এবং অবাঙালিরা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘুমকাণ্ড নিয়ে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে আসা নানা খবরের বিরুদ্ধে অবশেষে মুখ খুলেছেন তাসকিন আহমেদ। ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন স্পিড স্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বানও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সংবাদ মাধ্যমে এমন অপপ্রচারের পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তাসকিন। বিশ্বকাপে সুপার 8-এ টাইগারদের ভরাডুবি ছাপিয়ে গেল কয়েকদিন ধরেই আলোচনায় ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি। গণমাধ্যমে খবর আসে ঘুম থেকে উঠতে দেরি করায় তাসকিনকে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি। 1 কান 2 কান করে দেশের ক্রিকেট পাড়া থেকে বোর্ড সভা সব জায়গাতেই এটি এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন তিনি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-তে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দলের প্রতি নিজের নিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ তাসকিন। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম। চূড়ান্ত দলে আমার নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ না তৈরির অনুরোধ করেছেন তাসকিন। পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যেন কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আপাতত লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্সের দিকেই মনোযোগ তার। পারভিন আক্তার, সময় সংবাদ। টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সহ অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনা ভালোভাবে নেয়নি বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন বোর্ড পরিচালক। বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্স ছাপিয়ে দেশের ক্রিকেটে আলোচনায় ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের টিম বাস মিস করার ঘটনা, সেমিফাইনালে খেলার সুযোগ থাকার পরও চেষ্টা না করা, সুপার 8-এ কোনো ম্যাচ না জেতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা, এসব ঢাকতেই কি সামনে আনা হলো তাসকিন ইস্যু? সে যাই হোক, দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ বোর্ড। তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে, সেখানে তার সুরাহা হলেও সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রিপোর্টটা আসার পরে কোথায় শর্টকামিংস আছে তারপরে ডিসিশন নেবে। ক্রিকেট অপারেশন তো আছেই, ডেফিনেটলি আমরা ভেরি সিরিয়াসলি টেকিং, ইট ইজ নট acceptable. তবে বোর্ড এই ঘটনা থেকে কঠোর বার্তা দিতে চান তরুণদের। শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ পার পাবে না তার দৃষ্টান্ত হতে পারে
এটি। তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওরও কথা হয়তো মিস্টেক হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস আ বিগ ইস্যু। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শিগগিরই হয়তো জানা যাবে তাসকিনের ঘটনায় কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, পরের কাঁধে ভর করেছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, নিজেদের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।